আইসাই রুমের মধ্যে আমাকে ইচ্ছা মতো মাই আমার মোবাইল দুটা ভেঙে ফেলছে। কালকে লাইভে দেখাইছি আমি। মোবাইল গুলা ভাঙে আমাকে মারে মেরে এই পুরা বিল্ডিং সাক্ষী। আমার হাত ধরে টেনে হেঁচড়ে ও আমাকে নিয়ে যায় আমার গাড়িতে। আমার ড্রাইভারও সাক্ষী আছে। ড্রাইভার সাহেব কই? আপনি তো আছেন। গাড়ির মধ্যে পিটাইছিল না? বলেন, জোরে বলেন। গাড়ির মধ্যে পিটায় কোথায় নিয়ে গেছিল ওই দিন? বিয়ে আমার বাসায় হয়নি, আমার বাসায় সামনে উল্টা পাশে, ঠিক আছে। ওদের বিয়ে হয়েছে রত্না কবিরের বাসায়, নায়িকা রত্না কবিরের বাসায়। আমরা হাজবেন্ড ওয়াইফ দুইজনই গার্মেন্টস ব্যবসায়ী, যেহেতু আমরা অনেক ব্যস্ত থাকি, তো যেখানে আমাকে বোন ডাকে রাসেল, বর্ষ আমাকে বোন ডাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত, আমিও ভালো আছি। শুরুতে ভিডিওতে যাদেরকে দেখলেন অনলাইন জগতে আমরা কম বেশি সবাই তাদেরকে চিনি। একজন হচ্ছে বর্ষা চৌধুরী এবং অন্যজন হচ্ছে নায়ক রাসেল মিয়া। তো গত মার্চ মাসে আমরা জমকালোভাবেই দেখেছি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল এবং এরপরে 3 থেকে 4 মাস যেতে না যেতেই তাদের মধ্যে আসলে কলহ শুরু হয় এবং শুধু কলহ শুরু হয়েছে বিষয়টি এমন নয়, বর্ষার করা যৌতুক মামলায় ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে রাসেল মিয়া। তো বর্ষা চৌধুরী অভিযোগ করেছেন যে আসলে বিয়ের পর থেকেই রাসেল মিয়া বিভিন্নভাবে তার কাছে টাকা চেয়ে চাপ দেন। আমরা ইতিমধ্যে দেখেছি বেশ কিছুদিন আগে যে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল, যেখানে দেখা গিয়েছে রাসেল মিয়া বর্ষার কাছে বেশ কিছু টাকা দাবি করেছিলেন। এছাড়াও আমরা দেখেছি যে এ কারণে বর্ষা চৌধুরী যে তিনি মারধরের শিকার হয়েছে রাসেল মিয়ার কাছে, যে কারণে বাধ্য হয়ে তিনি মামলা করেছেন। তো রাসেল মিয়ার তেমন কোনো গার্ডিয়ান না থাকায় হেলেনা জাহাঙ্গীর তার বোন হয়েছিলেন বা তার নেতৃত্বে চলেছেন। তো শুরুতেই বর্ষার চৌধুরীর উপরে কি পরিমাণ অত্যাচার করেছিলেন রাসেল মিয়া, চলুন আমরা তার মুখ থেকে বিষয়টি শুনে আসি। দরজা ধাক্কাইতে থাকে জোরে। আমি নামাজের হিজাব পরা, আমি নামাজের সালামটা ফিরাইতে যতক্ষণ ফিরায় মোনাজাতটা করে আমি উঠে দরজাটা খুলি। আমার হেল্পিং হ্যান্ড বলে যে আপনি কেন আসছেন আঙ্কেল, আপনি যান। আমার হেল্পিং হ্যান্ডকে বলে এই বেটি কাজের লোক, তুই সর। তুই কে? দরজা খোল, নাহলে আমি এখন দরজা ভাঙা ফেলবো, দেখাই দিব আমি কে। পরে ওর চিৎকার শুনে আমার বাচ্চাগুলো ভয় পাবে, ছোট 2টা বাচ্চা। আমি গিয়ে হিজাব পরাই দরজা খুলি। খুলতে দেরি, আমার দারোয়ানের যে ওয়াইফ উনি সাথে করে আসছে উপরে। আয়সা বলে আপা আপা, আমি তো ওনারা আটকাইতে পারি নাই। আইসাই রুমের মধ্যে আমাকে ইচ্ছা মতো মাই আমার মোবাইল দুটা ভেঙে ফেলছে। কালকে লাইভে দেখাইছি আমি। মোবাইল গুলা ভাঙে আমাকে মারে মেরে এই পুরা বিল্ডিং সাক্ষী। আমার হাত ধরে টেনে হেঁচড়ে ও আমাকে নিয়ে যায় আমার গাড়িতে। আমার ড্রাইভারও সাক্ষী আছে। ড্রাইভার সাহেব কই? আপনি তো আছেন। গাড়ির মধ্যে পিটাইছিল না? বলেন, জোরে বলেন। গাড়ির মধ্যে পিটায় কোথায় নিয়ে গেছিল ওই দিন? হেলেনা আপার বাসায় নিয়ে যায়, গুলশানে। হেলেনা আপার বাসায় নিয়ে গিয়ে আমার বাসার ড্রেস পরা, আমি নিকাব পরা নামাজের, নিয়ে গিয়ে কোরআন ধরে আমাকে শপথ করায় আমি যেন দিয়ে তাইবের সাথে যোগাযোগ না করি, এবং আমার মোবাইলগুলো ভাঙা ফেলে এবং আমাকে দিয়ে ডিলিট করায়। বাসায় মোবাইল ভাঙে। সেই সময় কি হেলেনা জাহাঙ্গীর বাসায় ছিল? হ্যাঁ, আমার বাসায় মোবাইল দুটো ভাঙে, আমাকে মারে, তারপরে টেনে হেলেনা আপার কাছে নিয়ে যায়। হেলেনা আপার কাছে নিয়ে গিয়ে সে হেলেনা আপার কাছে বলে, হেলেনা আপাকে আমি কেঁদে কেঁদে বলি যে আপা আমার মোবাইলগুলো ভাঙা ফেলছে, এই মোবাইল দিয়ে আমি কাজ করি। একটা মোবাইল 56,000 আর একটা মোস্ট প্রবলি 35 or 36 এরকম। আইফোনটা খুঁজে পায় না। আইফোনটা যখন দেখছি ভাঙতেছে দেখতেছে, আমার মেয়ে সরাই ফেলছে যারা মনে। তো পরবর্তীতে আপাকে কেঁদে কেঁদে আমি বলি, আপা বলে সংসারটা বসাও, ও যা বলে শোনো। পরে সে তার শর্ত কি, সে আর কখনো এগুলা করবে না, কখনো টাকা পয়সা চাবে না, কখনো কোনো কিছু করবে না, সে সংসার মনোযোগ দিয়ে করবে। প্রথম শর্ত, তার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করা যাবে না। কোরআন শরীফ ছুঁয়ে শপথ করায়। ওই যে ইউকে থেকে শান্তাপু, যে শান্তাপু কিনা ওকে জিজ্ঞেস করছিল এই আপনি যে বিয়ে করতেছেন বিয়ের আগে, সেই শান্তাপুর সাথে যোগাযোগ করা যাবে না। কমিউনিকেশন মানে মিডিয়া ব্যক্তিত্ব কারোর সাথে করা যাবে না, সে আমার সাথে। এবং আমি মুখ খুলতে পারবো না, আমি বলতে পারবো না কখনো। কোরআন ছুঁয়ে আমাকে শপথ করায়। তো বন্ধুরা, আমরা যে বর্ষা চৌধুরীর বক্তব্য শুনলাম যে কি পরিমাণে নির্যাতন রাসেল মিয়া তার উপরে করেছেন। তো তিনি যে কথাগুলো বলছে, এছাড়াও রাসেল মিয়ার যিনি একজন গার্ডিয়ান হেলেনা জাহাঙ্গীর, তিনি তাকে বোন বলে ডাকতেন। তো এই হেলেনা জাহাঙ্গীর ইতিমধ্যে রাসেল মিয়া ও বর্ষা চৌধুরীকে নিয়ে কথা বলেছেন। চলুন আমরা তার মুখ থেকে শুনে আসি যে তিনি এই ব্যাপারে কি বলেছেন। বিয়ে আমার বাসায় হয়নি, আমার বাসায় সামনে উল্টা পাশে, ঠিক আছে। ওদের বিয়ে হয়েছে রত্না কবিরের বাসায়, নায়িকা রত্না কবিরের বাসায়।
আমরা হাজবেন্ড ওয়াইফ দুজনেই গার্মেন্টস ব্যবসায়ী, যেহেতু আমরা অনেক ব্যস্ত থাকি। তো যেখানে আমাকে বোন ডাকে রাসেল, বর্ষা আমাকে বোন ডাকে। বর্ষাকে চিনি আমি 2011-12 সাল থেকে। বর্ষা তখন ওই খন্দকার ইসমাইল যে আছে তার বাসায় থাকতো, বাসার নিচে, অফিসের নিচে। তো আমার আবার মিউজিক ভিডিও নাটক নিয়ে খন্দকার ইসমাইলের সাথে যখন কাজ থাকতো তখন বর্ষার সাথে প্রায় দেখা হতো। একটা আমি 2-1টা উপকারক আমি করেছি, বাট আমি তো হচ্ছে নারীদের পক্ষে সবসময় কাজ করি। তো ও একবার ইসমাইলের সাথে দেখা করতে এসে ওকে পাঠাইছি আমি। এর মধ্যে বর্ষা আমাকে অনেক সময় নক করতো, আপা কেমন আছেন। আর আমি আসলে কারো লাইভ দেখার সময় পাই না, এত ব্যস্ত থাকি। বাসায় ফিরতে আমার 12টা বাজে, 11টা বাজে। আমি নিজেও আমার পেজগুলি অনেক বড় বড় পেজ, আমি 1 সপ্তাহ 15 দিন পরে একটা ভিডিও ছাড়তে পারে। তো যাই হোক, ওর বিয়েতে হচ্ছে আমাকে দাওয়াত করেছিল, সকালবেলা একটা শাড়ি পাঠিয়েছে। মূল ঘটনাটা আসলে শুরু হয় যখন আমি একটা ছবি প্রডিউস করতেছি গোয়ার। এটা হচ্ছে আমি যেহেতু কমিটমেন্ট করেছি এফডিসির ইলেকশনে, গোয়ার ছবিটা রাকিব যে আছেন ডিরেক্টর, রাকিব কিন্তু পুরো ডিটেলটা জানে। আমার ম্যানেজার, আমার বডিগার্ড সব ডিটেলটা জানে। হ্যাঁ, রাকিবুল আলম রাকিব। তো আমার ছবি প্রায় 99% শেষ, এখন শুধু ডাবিং বাকি আছে। তো এডিটিং কমপ্লিট, সবই কমপ্লিট। তো আমি যখন দীপজল ভাইয়ের এখানে শুটিং চলতো, ওনার বাড়ি ওটা ভাড়া নেওয়া হয়েছিল শুটিং এর জন্য। তো রাসেল দেখি সারাক্ষণ ফোনে কথা বলে। ও আসলে আমার সাথে, আমাকে মন রাখে, অনেক সম্মানের জায়গায় রেখেছে। আমাকে কখনো সবকিছু শেয়ার করার, মানে শেয়ার করতে হয় না যে খুব কাছে নাহলে শেয়ার করা যায় না, ওরকম শেয়ার করতে ভয় পাচ্ছেও। পরে একদিন দেখি আমাকে 3 তলায় দীপজল ভাইয়ের বাড়ির ওখানে আমাকে রাকিব ভাইকে ডাকছে, আসেন। গেলাম, ওখানে খাওয়া দাওয়া দিল, খাইতেছি আমি, রাকিব ভাই। কথা বলতে বলতে দেখে বর্ষা অনেকবার কল দিল, ও ফোন ধরতেছে না। আমি ফোনটা ধরো, বলে কি না আপা ধরবো না। ও তো একটু হাসি হেসে কথা বলে, তো না আপা ধরবো না। আমি না ধরো, কি হয়েছে? বলে কি আপা কিভাবে বলবো, বোন আপনি তো আমার মায়ের সমান সম্মানিত ব্যক্তি, কিভাবে বলবো। আচ্ছা আপা, ওই বর্ষা চৌধুরী মেয়েটা কেমন? আমি বলছি এটা কেন, তুমি তো ভালো করেই জানো আমি সবসময় মেয়েদেরকে ভালো বলি, মেয়েদের কখনো আমি খারাপ বলতে পারি না। তখন বললো যে না বলেন না আপা কেমন। বলে একটু কথা বলেন না। আমি বলছি না, কথা বলবো পরে, তুমি বলো কি। বলে ও তো আমাকে বিয়ে করতে চায়। আচ্ছা, ও তো আমাকে বিয়ে করতে চায়। আমি বললাম ও তোমাকে বিয়ে করতে চায়, তুমি করতে চাও না? তো বলে কি আমি পরিচয় হয়েছে, মেয়েটা অসহায়, 2টা বাচ্চার মা, ওকে আমি বিয়ে করতে চাই, ওই 2টা বাচ্চার দায়িত্ব নিতে চাই আমি। তো আমি বলছি তা খুব ভালো। আমি বলছি একটু চিন্তা ভাবনা করো, তোমারও ওঠার সময়। মানে আমার কথা হচ্ছে আমি সবাইকে পজিটিভলি হ্যান্ডেল করার চেষ্টা করি সবসময়, অলওয়েজ। আমি বলছি দেখো ভাই, তুমি এখন ছবি বানাচ্ছ, নাটক বানাচ্ছ, তোমার ওঠার সময়। ও যে বিয়ে টিয়ে করছে, বাচ্চা আমি জানতাম না, কখনোই জানতাম না, এই রিসেন্ট জানতেছে। তো পরে বললো যে বর্ষারও যে বাচ্চা কাচ্চা আছে আমি জানতাম না, কারণ আমি বর্ষার লাইফ কখনো দেখিনি, সময় হয়নি। তো পরে বললো যে আপা কি কথা বলেন। পরে আমি বর্ষারে বললাম কি তুমি নাকি বিয়ে করতে চাও ওকে। তো বর্ষা বললো না আপা আমি তো না, ও আমাকে করতে চায়। আমি তো তুমি বলো ও করতে চাও, ও বলে তুমি করতে চাও, আসলে ঘটনাটা কি। তো বলে যে আপা আমি ওর সাথে পরিচয় হয়েছে, আপনার ভাইকে জিজ্ঞেস করেন। মানে রাসেল আবার বলছিলেন না জাহাঙ্গীর আমার বোন, আবার বর্ষা বলছিলেন না জাহাঙ্গীর আমার বোন, আমি দুজনেরই বোন। তো বন্ধুরা, আমরা হেলেনা জাহাঙ্গীরের বক্তব্য শুনলাম এবং যে বর্ষা চৌধুরীর বক্তব্য শুনলাম। তো সেই সময় যখন বিয়ে হয়েছিল আমরা শুনেছিলাম যে রাসেল মিয়া এর আগে কখনোই বিয়ে করেনি এবং বর্ষা চৌধুরীর যেটা 3য় বিয়ে এটা সবাই জানতো। তো আমরাও জানতাম যে এছাড়া কিন্তু রাসেল মিয়া যখন বিয়ে হয়েছিল তখন তিনি কাউকে বিয়ে করেননি এর আগে, এমনটা বললেও বর্ষা চৌধুরী পরবর্তীতে জানিয়েছে যে রাসেল মিয়া এর আগেও 2টি বিয়ে করেছিলেন এবং তার 11 বছরের একটি সন্তান রয়েছে। তো এগুলো গোপন রেখেই তিনি কিন্তু বর্ষা চৌধুরীকে বিয়ে করেছিলেন এবং পরবর্তীতে তিনি কিন্তু টাকার জন্য যে বর্ষা চৌধুরীকে বিয়ে করেছিলেন এটা কিন্তু যে অডিও ক্লিপটি ভাইরাল হয়েছিল সেখান থেকে প্রমাণিত হয়েছে। তো বন্ধুরা, এই যে বর্ষা চৌধুরী বা রাসেল মিয়া সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে আগামী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।